আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর নিয়মিত আয়োজন জিরো টু হিরো গ্রামার ক্লাস 5 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অর ভার্ব সাজেশন এন্ড আনসার। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। তোমরা যদি এই 100টি রাইট ফর্ম অর ভার্ব পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা। 100% গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে জিরো টু হিরো শর্টকাট সাজেশন। তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে, মাত্র 2 থেকে 3 দিন পড়লেই পাস। এর পিডিএফ মূল্য রেখেছি বর্তমান মাত্র 200 টাকা। যারা যারা এই শর্টকাট পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। এর মূল্য মাত্র 200 টাকা। এই 35টি মাত্র পেজ পড়লেই তুমি 100% পাস করবা। আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর 40 থেকে 45 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে টপ 100 রাইট ফর্ম অর ভার্ব। টপ 100 রাইট ফর্ম অর ভার্ব। তো দেখো রুল 1, 1 নম্বর রুলটি হলো would you mind, can not help, with a view to, used to। প্রিপজিশন গুলো হলো on, off, from, without। পজেসিভ কেস গুলো হলো my, his, your, our, their, her, রহিমস অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এগুলোর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলেও সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাধারণত বাক্যের শেষে যদি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথেও আইএনজি যুক্ত করতে হয়। 1 নম্বরটি দেখো would you mind ব্র্যাকেটে have a cup of tea। তো দেখো এখানে আছে would you mind, আর would you mind এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে would you mind having a cup of tea। 2 নম্বরে I cannot help ব্র্যাকেটে লাভ। তো দেখো ক্যান নট হেল্প এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে আইএনজি যোগ করে দিব, হয়ে যাবে লাফিং। 3 নম্বরে I went to নিউ মার্কেট with a view to ব্র্যাকেটে বাই এ নিউ শার্ট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি with a view to থাকে তাহলে এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে বাইং। এখানে অ্যান্সার হবে we went to নিউ মার্কেট with a view to buying a new shirt। 4 নম্বরটি দেখো উপমা is used to ব্র্যাকেটে swim in the river। তো কোনো বাক্যের মধ্যে যদি বি ভার্ব বলতে বি, am, is, are এগুলোর পরে যদি used to থাকে তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। 5 নম্বরটি দেখো ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো উইদাউট হলো প্রিপজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোইং। 6 নম্বরে অন এরপরে ব্র্যাকেটে রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে অন হলো প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। তো এখানে অ্যান্সার হবে রিটার্নিং। 7 নম্বরটি দেখো উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েজ অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে আছে অফ হলো প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ইনক্রিজিং। এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। 8 নম্বরে আই ফাউন্ড হিম ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। তো দেখো এখানে হলো হিম,
পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল হাইডিং। 9 নম্বরটি দেখো, আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে সেই বাক্যের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো আই স টু বয়েজ, আমি দুজন বালককে দেখলাম পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। তো দেখো এই বাক্যের মধ্যে দুটি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো সুইম। যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় বাক্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সুইমিং। এখানে অ্যান্সার হবে আই স টু বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। 10 নম্বরে I want back to work ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এখানেও দুটি ভার্ব আছে, একটা হলো want এবং আরেকটি হলো ক্লোজ। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ক্লোজিং। 11 নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো দেখো এখানেও কিন্তু দুটি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো রান। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রানিং। 12 নম্বরটি দেখো, দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। তো দেখো এখানেও হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, হয়ে যাবে হ্যাভিং। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড ব্র্যাকেটে আনমুভ। তো দেখো সাধারণত রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে কোন রাইট ফর্ম আর ভার্বের শেষে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। এবার চলে যাবো পরেরটিতে দেখো, শি কেম টু কলেজ রান। তো যেহেতু এখানে সর্বশেষে ওয়ার্ড দেওয়া আছে ব্র্যাকেটে, সুতরাং এখানে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে রানিং। 14 নম্বরটি দেখো, আই ডোন্ট লাইক হিস ব্র্যাকেটে কাম হেয়ার। তো দেখো এখানে আছে হিস, আর হিস হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। তো এখানে অ্যান্সার হবে কামিং। এবার চলে যাব রুল 2 এ। 2 নম্বর রুলটি দেখো, কজেটিভ ভার্ব, এর বাংলা অর্থ হলো নিজান্ত ক্রিয়া। তো দেখো আমি এখানে কজেটিভ ভার্বে 3টি রুল দিয়েছি। সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট এই 3টি কজেটিভ ভার্ব দেওয়া থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্টের পরে যদি গেট, গেটস, গট এরপর যদি ব্যক্তি থাকে তখন তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। এবং সর্বশেষ দেখো দিয়েছি সাবজেক্টের পরে গেট, গেটস, গট এরপর যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো 15 নম্বরটি দেখো, তাহলে বুঝতে পারবা, she will not let you ব্র্যাকেটে enter in the classroom। তো দেখো এখানে আছে লেট। তো লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো ইন্টার এর বেস ফর্ম কিন্তু ইন্টার, সুতরাং এখানে आंसर হবে ইন্টার। 16 নম্বরটি দেখো, I let the other boys ব্র্যাকেটে use it। তো দেখো এখানে আছে লেট। লেট হলো পজিটিভ ভার্ব, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। ইউজ এর বেস ফর্ম হলো ইউজ, সুতরাং এখানে आंसर হবে ইউজ। 17 নম্বরটি দেখো, মাই মাদার গট এ মেড ব্র্যাকেটে ডু দ্য হাউসহোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে আছে গট। তো গটের পরে যদি ব্যক্তি থাকে, গটের পরে ব্যক্তি আছে এ মেড, সুতরাং তোমাদের এখানে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। সূত্র থেকে টু, ডু এর বেস ফর্ম হলো ডু, সুতরাং এখানে आंसर হবে টু ডু। 18 নম্বরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু আবার দেওয়া আছে ফিনিশ। তো দেখো এখানে হলো গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে বস্তু থাকে তখন তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে।
ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। সুতরাং এখানে आंसर হবে ডান অথবা ফিনিশড। সর্বশেষ একটি দিয়েছি দেখো, হি গট দ্য সাম ব্র্যাকেটে টু ডু বাই মি। তো দেখো এখানে কি আছে, গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে তখন তোমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো এখানে তোমাদেরকে ডুকে পরিবর্তন করে ডান লিখতে হবে। 3 নম্বরটি দেখো, রুল 3 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ কোন বাক্যের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এস যুক্ত ভার্ব আবার কোনগুলো? এস যুক্ত ভার্ব হলো ইজ এবং ওয়াজ, আর বাদ বাকি যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো হলো এস মুক্ত ভার্ব। তো দেখো আমি এখানে একটি রুল দিয়েছি, প্রিপোজিশন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে। তো দেখো আমি এখানে কিছু সিঙ্গুলার সাবজেক্ট দিয়েছি, কোন বাক্যের মধ্যে যদি এই সাবজেক্টগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তো ওয়ার্ডগুলো হলো ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি, দ্য এজেন্ডা, নাইদার, হি, চ্যারিটি, এ পেয়ার, ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস যে কোনো বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টিডি, ব্রেড অ্যান্ড বাটার। এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো আমি এখানে শর্টকাট টেকনিক লিখে দিয়েছি, সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে ব্র্যাকেটে বি থাকলে आंसर লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে आंसर লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এগুলো হলো শর্টকাট টেকনিক। তোমরা এই ওয়ার্ডগুলো আগে মুখস্থ রাখো এবং মনে রাখবে এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে आंसर হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে आंसर হবে হ্যাজ, এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 19 নম্বরটি দেখো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো আমি একটু আগেই বলেছি যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 20 নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো এখানে আছে ইজ, ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। 21 নম্বরটি দেখো, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে আছে অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য কালার, আর দ্য কালার যেহেতু সাবজেক্ট সুতরাং তোমাদেরকে ব্র্যাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে आंसर লিখতে হবে ইজ, সুতরাং আমি এখানে ইজ লিখলাম। 22 নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড। তো দেখো এখানে হলো অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট দ্য কোয়ালিটি, দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 23 নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট। তো মেনি এ হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ইজ। 24 নম্বরটি দেখো, দ্য এজেন্ডা, দ্য এজেন্ডা হলো সিঙ্গুলার সাবজেক্ট, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে ইজ, এখানে ফুল বাক্যটি হবে দ্য এজেন্ডা ইজ মাই ফেভারিট বুক। 25 নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো দেখো এখানে আছে নাইদার, কোন বাক্যের মধ্যে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো হ্যাভ থাকলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ এবং টু কে তুলে দিতে হবে। 26 নম্বরটি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট, হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ, তো এখানে आंसर হবে ইজ। 28 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিন অ্যাট হোম।
তো দেখো চ্যারিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে বিগিনস। 28 নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ, এখানে অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এ পেয়ার এক জোড়া জুতা। তো দেখো এই সাবজেক্টটি হলো সিঙ্গুলার, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে এ পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল। 29 নম্বর, ওয়াকিং 3 miles in 2 hours, ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট অ্যাট অল। তো দেখো এখানে হলো ওয়াকিং, ওয়াকিং হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। 30 নম্বরটি দেখো, 50 miles, ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো দেখো এখানে হলো 50 miles, এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। 31 নম্বরটি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স, ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো অ্যালং উইথ এর আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ফিলস। 32 নম্বরটি দেখো, দ্য ফ্রুটস, ব্র্যাকেটে টেস্ট সুইট। তো দেখো দ্য ফ্রুট, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে টেস্ট। 33 নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস, ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস, এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, দ্য আরাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল দিয়েছি দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিনড। তো দেখো এখানে আছে অফ, অফের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য স্টুডেন্টস, এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, অনেকগুলো শিক্ষার্থীকে বোঝানো হয়েছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো বি এর ফর্মগুলো দেখো, এম, ইজ, আর। তো এম, ইজ, আর এর মধ্যে এস মুক্ত ভার্ব হলো আর। তো দেখো আই এর সাথে সবসময় এম বসে, ইজ কিন্তু এস যুক্ত ভার্ব, সুতরাং তোমাদের এখানে আর বসাতে হবে, অর্থাৎ শর্টকাট টেকনিকটি হলো সাবজেক্ট প্লুরাল হলে ব্র্যাকেটে বি থাকলে আর অ্যান্সার হবে। পরেরটি দেখো, দা পোর, ব্র্যাকেটে টু বি, বর্ন টু সাফার। তো দেখো দা পোর, এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে বসাতে হবে আর। দা পোর এর বাংলা অর্থ হলো গরিবেরা। তারপরে দেখো দা রিচ, এর বাংলা অর্থ হলো ধনীরা, বি নট অলওয়েজ হ্যাপি। তো দেখো দা রিচ বলতে কিন্তু প্লুরাল সাবজেক্ট বোঝানো হয়েছে, এখানে অনেকগুলো ধনীকে নির্দেশ করেছে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। শর্টকাট টেকনিক হলো রুল নাম্বার 4 নম্বর রুলটি হলো, সাবজেক্টের শুরুতে উড দেওয়ার থাকলে সাবজেক্টের পরে কুড, এবং বাক্যের মধ্যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসাতে হবে এবং পরে ভার্বের বেস ফর্ম হবে। শর্টকাট টেকনিকটি তোমরা মনে রাখো, কোন বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখবা কুড প্লাস ভার্ব। শর্টকাট টেকনিক, উড দ্যাট থাকলে অ্যান্সার লিখবা কুড প্লাস ভার্ব। আর যদি বাক্যের মধ্যে বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করে নাও। বাক্যের মধ্যে যদি বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। আর যদি লেস্ট থাকে, বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। 34 নম্বর, উড দ্যাট শি, ব্র্যাকেটে কাম হেয়ার টুডে। তো দেখো এখানে আছে উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসবো কুড, এরপরে দেখো ভার্ব দেওয়া আছে কাম, তো কাম ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড কাম। পরেরটি দেখো, উড দ্যাট আই এন্টার দ্য রুম। কোন বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে, উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসবো কুড, এরপরে দেখো ভার্ব দেওয়া আছে ইন্টার, তো এখানে অ্যান্সার হবে কুড ইন্টার। এরপরে দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ, ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মাঝখানে যদি লেস্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব।
সূত্র থেকে নিয়ে আসবো শুড, এরপরে দেখো ভার্ব হলো মিস, তো এখানে आंसर হবে শুড মিস। পরেরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। তো দেখো এখানে আছে লেস্ট, লেস্ট থাকলে आंसर লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম শুড, এরপরে যে ভার্ব মিস সেটি ঠিক থাকবে। পরেরটি দেখো রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো এখানে আছে লেস্ট, লেস্ট থাকলে কি করতে হবে, তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে শুড, এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে শুড মিস। শর্টকাট টেকনিকটি হলো উড দ্যাট থাকলে आंसर লিখতে হবে কুড প্লাস ভার্ব, আর লেস্ট থাকলে आंसर লিখতে হবে শুড প্লাস ভার্ব। তো দেখো আমি এখানে একটি এনবি দিয়েছি, উইশের পরে ভার্ব থাকলে কুড প্লাস বেস বসাতে হবে, বি থাকলে ওয়ার आंसर লিখতে হবে। আমি আবার বলি, যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে, উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে কুড প্লাস বেস, অর্থাৎ যে ভার্বটি থাকবে সে ভার্ব দিয়ে বসাতে হবে। কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে। এই রুলটি এখানে বোঝানো হয়েছে। দেখো আই উইশ আই সিং। তো দেখো এখানে আছে উইশ, উইশের পরে সাবজেক্ট আছে আই, সুতরাং তোমাদেরকে आंसर লিখতে হবে কুড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসালাম কুড, এরপরে সিং এর ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে কুড সিং। আই উইশ আই সিং এ ফক সং। তো দেখো এই বাক্যের মধ্যে উইশ আছে, উইশের পরে সাবজেক্ট আছে আই, সুতরাং তোমাদেরকে आंसर লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে কুড এবং সিংটি ঠিক থাকবে, অর্থাৎ অতিরিক্ত একটি কুড আসবে এবং যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। পরেরটি দেখো আই উইশ আই বি এ পোয়েট। তো উইশের পরে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার। আশা করি তোমরা এই রুলটিও বুঝতে পেরেছো। 5 নম্বরটি দেখো রুল 5, হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার লেট দেয়ার নিট ইত্যাদি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে টুটিকে তুলে দিতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার লেট দেয়ার নিট, এগুলোর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। 36 নম্বরটি দেখো ইউ হ্যাড বেটার, ব্র্যাকেটে টু স্পিক দ্য ট্রুথ। তো দেখো এখানে আছে হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। এখানে आंसर হবে স্পিক, কারণ স্পিকের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পিক। 37 নম্বরটি দেখো দ্য অথরেস ডেয়ার্ড নট টু ড্রাইভ অ্যাট নাইট। তো এখানে আছে ডেয়ার্ড, কোন বাক্যের মধ্যে ডেয়ার বা ডেয়ার্ড থাকলে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। টুটিকে তুলে দিলাম, ড্রাইভের প্রেজেন্ট ফর্ম হলো ড্রাইভ। এবার চলে যাবে 6 নম্বরে রুল 6, রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তোমাদেরকে গঠন করতে হবে am is are মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ যদি অতীত বোঝায় তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 38 নম্বরটি দেখো দ্য ম্যান হাং ফর মার্ডার। এর বাংলা অর্থ দেখো আমি লিখে দিয়েছি, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য ম্যান, লোকটি। তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজে আত্মহত্যা করেনি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যেহেতু এই বাক্যের সাবজেক্ট দ্য ম্যান নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে এই বাক্যটিকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো যেহেতু লোকটিকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ইনডিফিনিটের গঠন করতে হবে। প্রথমে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো দেখো দা ম্যান, দা ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ওয়াজ। তো ওয়াজ বসালাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো হ্যাং এর পিপি হলো হ্যাংড।
তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। 39 নম্বরটি দেখো, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য রোজ, গোলাপ। তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না, তাকে বলা হয়। তো দেখো এখানে গোলাপ নিজেকে কিন্তু নিজে ফুলের রানী বলে না, তাকে বলা হয়। সুতরাং বুঝতে পারতেছো এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করে না। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয়। তো বুঝতে পারতেছো এটি প্রেজেন্ট, আর প্রেজেন্ট হলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে। তো দেখো দা রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসাতে হয়। তো এখানে ইজ বসালাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কল্ড এর পিপি হলো কল্ড, তো এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। 40 নম্বরটি দেখো, ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো ইংলিশ কিন্তু নিজে নিজে কথা বলে না, তাকে কথা বলা হয়। অর্থাৎ দেখতেছো সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজ করেনি, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো ইংরেজিকে কিন্তু এখনো সারা বিশ্বে কথা বলা হয়, সুতরাং বুঝতে পারতেছো এটি বর্তমান। সুতরাং সাহায্যকারী ভাব হিসাবে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হলো ইংলিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ইজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। স্পিক এর পিপি হলো স্পোকেন, তো এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো রুল 7, 7 নম্বর রুল দিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বুঝবো? বাক্যের মধ্যে যদি ইফ এবং হ্যাড, অর্থাৎ বাক্যের শুরুতে ইফ এবং হ্যাড থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সের রুল দিয়েছি দেখো, ইফ এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উইল প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ওয়ার অথবা হ্যাড থাকে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি হ্যাড থাকে, এরপরে ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো হ্যাড থাকবে প্রথমে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল আমরা কিভাবে মনে রাখবো? তো দেখো রকিবুল 24 মানেই হলো শর্টকাট। তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা দুটি রুল মুখস্থ রাখো। যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ বাক্যের শুরুতে অবশ্যই কিন্তু ইফ থাকতে হবে। ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ থাকার পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম বলতে ওয়ার, ওয়ারও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, হ্যাডও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এবং ইডি কোন ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেগুলো ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে আনসার লিখবা উড প্লাস ভার্বের বেস। আর একটি রুল দিয়েছি দেখো, হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো একদম শর্টকাট রুলস, ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড বেস। আর যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে তখনও তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। 41 নম্বরে দেখো ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম আছে হ্যাড, ইফ এর পরে যদি হ্যাড থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। তো সূত্র থেকে বসালাম উড এবং টাইপের বেস ফর্ম টাইপ, তো এখানে আনসার হবে উড টাইপ। পরেরটি দেখো
ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো এখানে আছে ইফের পরে হ্যাড, ইফের পরে হ্যাড থাকলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড, টেকের বেস ফর্ম হলো টেক, সুতরাং এখানে অ্যান্সার হবে উড টেক। পরেরটি দেখো ইফ ইউ ব্র্যাকেটে টেক মেডিসিন ইউ উড গেট কিউরড। তো দেখো এখানে কি আছে উড প্লাস বেস। যদি কোনো বাক্যের পরে উড প্লাস বেস থাকে তাহলে প্রথমে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেক এর পাস্ট ফর্ম হলো টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। পরেরটি দেখো হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার। তো দেখো এখানে আছে হ্যাড, আর হ্যাড হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো হ্যাটের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই। যদি হ্যাটের পরে, তো দেখো হ্যাটের পরে কিন্তু ভার্বের পিপি দেওয়া নাই। যদি হ্যাটের পরে ভার্বের পিপি দেওয়া না থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। কিন্তু হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো হ্যাটের পরে যেহেতু ভার্বের পিপি নাই সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড, বাই এর বেস ফর্ম হলো বাই, তো এখানে আনসার হবে উড বাই। পরেরটি দেখো ইফ হি কেম আই গো। তো দেখো ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম আছে কেম। তো দেখো ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, গো এর বেস ফর্ম হলো গো, তো এখানে আনসার হবে উড গো। 42 নম্বরটি দেখো ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো এখানে দেখো আছে ইফ, ইফের পরে যদি ওয়ার থাকে, তো দেখো ইফের পরে যদি ওয়ার থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বা বেস। তো দেখো সূত্র থেকে বসালাম উড, হেল্পের বেস হেল্প, তো এখানে আনসার হবে উড হেল্প। পরেরটি দেখো ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো দেখো এখানে আছে উড প্লাস বেস। কোন বাক্যের মধ্যে উড প্লাস বেস থাকলে সামনে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার। পরেরটি দেখো ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো দেখো ইফ এর পরে যদি ওয়ার থাকে, ইফ এর পরে ওয়ার থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, সলভ এর বেস ফর্ম হলো সলভ, তো এখানে আনসার হবে উড সলভ। 43 নম্বরটি দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ এবং পাস এর পিপি হলো পাস্ট, তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট। পরেরটি দেখো ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি উড প্লাস হ্যাভ এরপরে ভার্বের পিপি অর্থাৎ উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকে তাহলে সামনে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তো দেখো সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে হ্যাড, তো সূত্র থেকে বসালাম হ্যাড এবং দেখো ভার্বের পিপি। তো ভার্বের পিপি দেখো এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে বি, তো বি এর পিপি হলো বিন, তো বি এর পিপি বিন করলাম। এরপরে দেখো ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো এখানে আছে ইফ, ইফ এর পরে হ্যাড এরপরে ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো এখানে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। এবার চলে যাব 44 নম্বরে। 44 নম্বরটি দেখো হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। পরেরটি দেখো হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পিপি,
হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ পানিশড এর পিপি হলো পানিশড, কিন্তু এই বাক্যটি এখানে শুদ্ধ হবে না, কারণ এটি ব্যতিক্রম। এখানে তোমাদেরকে অবশ্যই বিন বসাতে হবে। এর কারণটি হলো এখানে বাই আছে আর এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি বাই থাকে আর সামনে যদি হ্যাড থাকে তখন তোমাদেরকে অবশ্যই মাঝখানে বিন বসাতে হবে, এটি ব্যতিক্রম। এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ বিন পানিশড। পরেরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পিপি। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, এনজয় এর পিপি হলো এনজয়েড, তো এখানে আনসার হবে উড হ্যাভ এনজয়েড। তো দেখো রুলটি খুবই সহজ, যদি বাক্যের মধ্যে ইফ থাকে, ইফ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের রুল। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা ওয়্যার হ্যাড থাকে বা ভার্বের সাথে ইডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। তো দেখো আমি এখানে এনবি দিয়েছি, ইফ এর পরে বি থাকলে সর্বদা ওয়্যার বসাতে হয়। তো দেখো ইফ আই বি এ চাইল্ড এগেইন, তো দেখো এখানে আছে ইফ, ইফ এর পরে বি, ইফ এর পরে বি থাকলে সাধারণত ওয়্যার বসাতে হয়, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার। তো দেখো আমি তোমাদেরকে খুব সহজেই কন্ডিশনাল সেন্টেন্সের রুল প্র্যাকটিস সহকারে শিখিয়ে দিলাম। তোমাদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন চলে আসে। দেখো রুল 8, 8 নম্বর রুলটি হলো সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ কোন বাক্যের যদি সামনের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং মাঝখানে যদি ড্যাট থাকে তাহলে পরেরটিকে অবশ্যই তোমাদেরকে সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে, এটি হলো সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো আমি এখানে দিয়েছি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপরে দ্যাট, এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এরপরে যদি নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্ব। আরেকটি রুল দিয়েছি দেখো পাস্ট ইনডিফিনিট, এরপরে দ্যাট, এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এরপরে বিফোর বা অলরেডি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো দেখো আমি এখানে শর্টকাট রুলস লিখে দিয়েছি, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, আর সেই বাক্যটির মধ্যে যদি নেক্সট প্লাস টাইম অথবা নেক্সট প্লাস ডে বাই ডে এ দুটি ওয়ার্ড উল্লেখ থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব, অর্থাৎ উডের পরে যে ভার্বটি দেওয়া থাকবে ব্র্যাকেটে সেই ভার্বটি তোমাদেরকে বসাতে হবে। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকে এবং ওই বাক্যটির মধ্যে যদি বিফোর বা অলরেডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। 45 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। করিম সেড দ্যাট হি গো হোম নেক্সট উইক। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে নেক্সট প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসবো উড এবং দেখো গো এর যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গো। 46 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম আছে, কোন বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে উড, এরপরে যে ভার্বটি থাকবে সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড কাম। 47 নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর যেহেতু এই বাক্যের মধ্যে ডে বাই ডে আছে, কোন বাক্যের মধ্যে যদি ডে বাই ডে থাকে তখন আমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসাবো উড আর ডেভেলপ ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড ডেভেলপ। 48 নম্বরটি দেখো, ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি।
তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সেটিকে সিকোয়েন্স অফ টেন্স এর রুল অনুযায়ী করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে অথবা বিফোর অলরেডি কোনো কিছুই দেওয়া নাই। যদি কোনো বাক্যের মধ্যে বিফোর বা অলরেডি বা নেক্সট প্লাস টাইম বাই ডে এগুলোর মধ্যে যদি কোনোটি দেওয়া না থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে উত্তর লিখতে হবে উড, এরপরে যে ভার্বটি সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড হেল্প। 49 নম্বরটি দেখো, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে, আর এটি হলো সিকোয়েন্স অফ টেন্স। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে সেই বাক্যের মধ্যে যদি বিফোর বা অলরেডি না থাকে তখন তোমাদের অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, গেট ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গেট। 50 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি মেড হার বিফোর। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে বিফোর, যদি কোনো বাক্যের মধ্যে বিফোর থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাড এবং পরের মিড ভার্বটি। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, হ্যাটের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তো মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মিট। 51 নম্বরটি দেখো, সেলিনা সেড দ্যাট শি অলরেডি ব্র্যাকেটে ফিনিশড অল হার কোর্স। তো এই বাক্যের মধ্যে দেখো দ্যাট আছে, কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে অলরেডি আছে, কোন বাক্যের মধ্যে অলরেডি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব। তো হ্যাড এরপরে ভার্ব দেখো দেওয়া আছে ফিনিশড। তো দেখো এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, সুতরাং এটিকে আর পরিবর্তন করতে হবে না, এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড। তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাটের পরে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এবার চলে যাব রুল লাইনে, সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল। তো দেখো 9.1, কোন বাক্য যদি চিরন্তন সত্য হয়, কোন অভ্যাস বোঝায়, এভরি প্লাস টাইম, ডেইলি, অফেন, গ্রাজুয়ালি থাকে, তখন তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। 52 নম্বরটি দেখো, আইস ফ্লোট অন ওয়াটার। এর বাংলা অর্থ হলো বরফ গলে পানি হয়। তো দেখো এটি কিন্তু একটি চিরন্তন সত্য বাক্য, সুতরাং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ফ্লোট এর প্রেজেন্ট ফর্ম ফ্লোট, কিন্তু দেখো এখানে হলো আইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, এখানে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ফ্লোটস। 52 নম্বরটি দেখো, ম্যান ভার্ব টু বি মর্টাল। তো দেখো এই বাক্যটি কিন্তু মানুষ মাত্রই মরণশীল, এটি একটি চিরন্তন সত্য বাক্য, সুতরাং বি কে প্রেজেন্ট ফর্ম করতে হবে। বি এর প্রেজেন্ট ফর্ম হলো am is are, যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে তোমাদেরকে ইজ বসাতে হবে। তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম। 53 নম্বরটি দেখো, হি ভিজিট হিজ মাদার এভরি উইক। কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর সাথে একটি এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ভিজিটস। 54 নম্বরটি দেখো, হি অফেন মেক মিস্টেকস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অফেন থাকে তখন তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং যে ভার্বটি আছে তার সাথে অতিরিক্ত একটি এস যুক্ত করতে হবে। তো আমি এখানে এস যুক্ত করলাম, হয়ে গেল মেক্স, এখানে অ্যান্সার হবে হি অফেন মেক্স মিস্টেকস। 55 নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। তো কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো
এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগে ডাজ বসাতে হয়। তো ডাজ বসালাম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং নটের আগে ডাজ বসালাম। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে ডাজ নট ইট। এবার চলে যাব 9.2 এ। কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। 56 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ড্রিম, ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। 57 নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ হলো গতকাল রাতে শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয়। তো দেখো এই বাক্যটিকে কিন্তু তোমাদের প্যাসিভ ভয়েসের নিয়মে করতে হবে। তো দেখো এখানে শিক্ষার্থীরা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল। যেহেতু সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর ইতিমধ্যে যেহেতু হল ছাড়তে বলা হয়েছে, সুতরাং তোমাদের এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে ওয়ার বসাতে হবে। পাস্ট হলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে স্টুডেন্টস পুদুলাল আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ওয়ার। এরপর এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড। 58 নম্বরটি দেখো, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। এর বাংলা অর্থ হলো আপনার অলসতার জন্য আপনাকে গতকাল শাস্তি দেওয়া হয়েছে। তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সুতরাং বুঝতে হবে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং এটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর তাকে কিন্তু ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছিল। যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল, আর ইউ এর সাথে সবসময় ওয়ার বসাতে হয়, ওয়াজ বসানো যায় না। আর এরপরে ভাবটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। পানিশ এর পাস্ট পার্টিসিপল হলো পানিশড। এখানে আনসার হবে ওয়ার পানিশড। আমি তোমাদেরকে ইতিমধ্যে রাইট ফর্ম অর ভার্ব প্যাসিভ ভয়েস এই রুলটি শিখিয়েছি। এই দুটি বাক্য এখানে আমি আলাদা করে দিয়ে দিয়েছি। 59 নম্বরটি দেখো, ইট ইজ 3 years since he leave his village। তো কোন বাক্যের মধ্যে যদি শুধুমাত্র সিন্স থাকে, কোন বাক্যের মধ্যে যদি সিন্স থাকে, তখন তোমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ আছে, তো লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট। তো এখানে অ্যান্সার হবে লেফট। 60 নম্বরটি দেখো, দ্য হেন লে অ্যান ইগ লাস্ট নাইট। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লে এর পাস্ট ফর্ম হলো লেট। তো এখানে অ্যান্সার হবে লেট। 61 নম্বরটি দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। কোন বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে, ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো সি এর পাস্ট ফর্ম হলো স। তো এখানে অ্যান্সার হবে স। ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। কোন বাক্যের মধ্যে ইট ইজ হাই টাইম থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ফিনিশ এর পাস্ট ফর্ম হলো ফিনিশড। 63 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। তো দেখো ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সেন্স এর পাস্ট ফর্ম হলো সেন্সড। এখানে অ্যান্সার হবে সেন্সড। 64 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভড। 65 নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। কাম এর পাস্ট ফর্ম হলো কেম। এখানে অ্যান্সার হবে কেম। পরেরটি দেখো, মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, সুতরাং এখানে অ্যান্সার হবে ওয়েন্ট। 66 নম্বরটি দেখো,
হি ডাই লাস্ট নাইট, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ডাই এর পাস্ট ফর্ম হলো ডাইড, তো এখানে অ্যান্সার হবে ডাইড। 67 নম্বর, 5 years have passed since he left the country, কোন বাক্যের মধ্যে শুধু যদি সিন্স থাকে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ এর পাস্ট ফর্ম লেফট বসিয়ে দিলাম। এরপরে 68 নম্বরটি দেখো, আই ফেন্সি আই টার্ন পেল, তো দেখো এখানে ফেন্সি আছে, ফেন্সির পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পাস্ট ফর্ম করতে হয়, এখানে হবে টার্ন। টার্ন এর পাস্ট ফর্ম হলো টার্ন। কোন বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার এগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি তোমরা কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ দেখো এরপরে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 69 নম্বর, আই নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক, কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম থাকে তখন বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো এখানে আছে আই, আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হলো ফিনিশ, ফিনিশের পিপি হলো ফিনিশড, কিন্তু এখানে অ্যান্সারটি সঠিক হবে না। তোমাদেরকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে এই নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। বাক্যের মধ্যে নট থাকলে নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়, এবং ইয়েট থাকলে ইয়েটকে অবশ্যই সাহায্যকারী ভার্ব এবং নট এর পরে বসাতে হয়। কোনো বাক্যের মধ্যে যদি নট দেওয়া না থাকে তখন এই ইয়েটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, আর নট থাকলে নটের পরে ইয়েটকে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। ৭০ নম্বরটি দেখো, মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস, কোন বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে সাবজেক্ট হলো মাই ব্রাদার, মাই ব্রাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে আছে মোপ, মোপের পিপি কি, মোপের পিপি হলো মোপড। আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে আছে জাস্ট, জাস্ট থাকলে জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট মোপড। ৭১ নম্বরটি দেখো, হি বাই এ নিউ কার রিসেন্টলি, কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে রিসেন্টলির জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাভ এবং হ্যাজ আসলাম। এখানে যেহেতু হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসাতে হয়। এরপরে দেখো মূল ভাব হলো বাই, বাই এর পিপি কি, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট। তো বাই এর পিপি বট করলাম, আর যেহেতু এই বাক্যের মধ্যে রিসেন্টলি আছে সুতরাং রিসেন্টলিকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। ৭২ নম্বরটি দেখো, দ্য মিটিং নট হোল্ড ইয়েট, কোন বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো এখানে দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। হোল্ড এর পিপি কি, তো হোল্ড এর পিপি হলো হেল্ড, তো হোল্ড এর পিপি হেল্ড করলাম। যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো সাহায্যকারী ভার্বের পরে নট বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ নট হেল্ড, কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না, এখানে অবশ্যই তোমাদেরকে একটি
বিন বসাতে হবে। এই বাক্যটি ব্যতিক্রম, এখানে রুল ফলো করে না। তোমরা এই বাক্যটির অ্যান্সারটুকু মনে রাখো। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট বিন হেল্ড। 73 নম্বরটি দেখো। 73 নম্বরে দ্য প্লে জাস্ট বিগান। তো কোন বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। দেখো এখানে সাবজেক্ট হলো দ্য প্লে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে মূল ভার্বে পিপি করতে হবে, বিগিন এর পিপি হলো বিগান। আর যেহেতু এখানে জাস্ট আছে, সুতরাং জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। 74 নম্বরটি দেখো। হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব। কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে তোমাদেরকে দেখো মূল ভার্বের পিপি করতে হবে জয়েন, জয়েনের পিপি হলো জয়েন্ট। আর যেহেতু রিসেন্টলি আছে, সুতরাং রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। 75 নম্বরটি দেখো। আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভান্স অ্যাট লাস্ট। তো দেখো হ্যাভ এর পরে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হয়, হ্যাড এর পিপি হলো হ্যাড। তো এখানে অ্যান্সার হবে হ্যাড। 76 নম্বরটি দেখো। ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। তো দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয়। তো ডু এর পিপি হলো ডান, তো এখানে অ্যান্সার হবে ডান। 77 নম্বরটি দেখো। দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংকস। তো দেখো হ্যাজ আছে, হ্যাজ এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয়, ওভারফ্লো এর পিপি হলো ওভারফ্লোড, এখানে অ্যান্সার হবে ওভারফ্লোড। তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি, বাক্যের মধ্যে নট, ইয়েট, জাস্ট, রিসেন্টলি থাকলে উত্তর লেখার সময় তা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এটি আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি। এবার চলে যাব 9.4 এ। 9.4টি দেখো। বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে উত্তর লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফরের ওপরে টাইম অথবা সিন্সের পরে টাইম দেখো, তখন তোমাদের অ্যান্সার লিখে দিবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বিন বসবে আর কোথায় হ্যাজ বিন বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, নেম হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ বিন। 74 নম্বরটি দেখো। 74 নম্বরে দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো দেখো এখানে হলো দে, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লার্নের সাথে আইএনজি যুক্ত করে দেব, হয়ে যাবে লার্নিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। 75 নম্বরটি দেখো। দে প্লে ইন দ্য ফিল্ড ফর 2 hours। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে দে, দে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। এরপরে দেখো আছে প্লে, প্লে সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং, এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন প্লেইং। 76 নম্বরটি দেখো। আই লিভ হেয়ার ফর 3 years। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে আই, আর আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে লিভের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লিভের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় লিভিং, এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। এবার চলে যাব 77 নম্বরে। 77 নম্বরটি দেখো। ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং। কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে
তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে আছে রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রেইনিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং এবং এখানে টুটিকে তুলে দিতে হবে। ৭৮ নম্বর, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তখন তোমাদেরকে জাস্ট সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে যদি ব্র্যাকেটের মধ্যে বি থাকে। তো দেখো এখানে আছে হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ বিন, এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। ৭৯ নম্বরটি দেখো, এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর লং। তো দেখো বাক্যের মধ্যে আছে ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে এ লাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে রিমেইন, তো রিমেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিমেইনিং। দেখো এই বাক্যের মধ্যে নট আছে, যদি কোনো বাক্যের মধ্যে নট থাকে তাহলে তা অবশ্যই হ্যাভ অথবা হ্যাসের পরে বসাতে হবে, যেহেতু এখানে হ্যাজ আছে সুতরাং হ্যাসের পরে নট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট বিন রিমেইনিং। ৮০ নম্বরটি দেখো, ইট বি রেইনিং ফর 3 days। একটু আগেই বলেছি কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। এখানে হলো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি এখানে হ্যাজ বিন বসিয়ে দিলাম। আশা করি তোমরা 9.4 এই রুলসটি বুঝতে পেরেছো। 9.5, কোন বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে তাহলে এরপরে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে, মাঝখানে বিপর থাকবে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর একটি রুল দিয়েছি দেখো, ভার্বের পাস্ট ফর্ম আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, এরপরে তোমাদেরকে লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো আমি তোমাদেরকে একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। কোন বাক্যের মধ্যে যদি তোমরা বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, কোন বাক্যের মধ্যে যদি তোমরা বিফর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো তাহলে তোমরা নির্দ্বিধায় আনসার লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। তো অবশ্যই এর সামনে বা পরের অংশে ভার্বের পাস্ট ফর্ম থাকতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো এই বিফোর এর পরে কিন্তু দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে। তো বিফোর এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসবো হ্যাড, ডাই এর পিপি কিন্তু হলো ডাইড। তো দেখো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইড এবং টুটিকে তুলে দিব, টুটিকে তুলে দিয়েছি। এর পরেরটি দেখো, দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এখানে কি আছে, আফটার আছে। তো দেখো আফটারে আগে অংশ কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো হ্যাড বসালাম, রিচ এর পিপি হলো রিচড, তো এখানে আনসার হবে হ্যাড রিচড। এবার চলে যাব ৮৩ নম্বরে। ৮৩ নম্বরটি দেখো, দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্ট কেম। তো দেখো এখানে কি আছে, এখানে আছে বিফোর। তো দেখো বিফোর এর পরে ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। স্টপ এর পিপি হলো স্টপ, তো এখানে অ্যান্সার হবে হ্যাড স্টপ। ৮৪ নম্বরটি দেখো, দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে বিফোর এর পরে সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি।
এবার চলে যাবো 85 নম্বরে। 85 নম্বরটি দেখো, she proceeded as though I not speak। তো দেখো এখানে কি আছে, as though আছে। as though এর পরে অবশ্যই তোমাদেরকে had প্লাস ভার্বের পিপি করতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম had, আর স্পিকের পিপি হলো স্পোকেন। আর যেহেতু নট আছে সুতরাং নটকে সাহায্যকারী ভার্বের পরেই রাখলাম। নটকে সর্বদা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। 86 নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে আছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর পরে কোন ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। নো এর ভার্বের পিপি হলো নন। তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন। তো আমি এখানে হ্যাড নন বসিয়ে দিলাম। এরপরে দেখো 87 নম্বরে। 87 নম্বরটি দেখো, হি টকস অ্যাজ ইফ হি বি এ লিডার। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে, কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি এর ওয়ার রূপটি বসাতে হবে। তো তোমাদেরকে আমি এই রুলগুলো একদম শর্টকাটে শিখিয়ে দেই। তোমরা জাস্ট কোনো বাক্যের মধ্যে যদি বিফোর, আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ দেখো, তখন তোমরা নিশ্চিন্তায় লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। এটি হলো শর্টকাট রুলস। পিপি মানে হলো ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো আমি এখানে এনবি দিয়েছি। বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে উত্তর হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম হয় তখন বসাতে হবে ইজ, আই এর সাথে এম, বাকি ক্ষেত্রে বসাতে হবে আর। 88 নম্বরটি দেখো, হি সুইম নাও। তো দেখো এই বাক্যের মধ্যে নাও আছে। কোনো বাক্যের মধ্যে নাও থাকলে আনসার লিখতে হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর হি এর সাথে তোমাদেরকে বসাতে হবে ইজ। তো হি এর সাথে ইজ বসালাম, এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং। 9.6, হোয়াইল এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে ভার্বের আগে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো 89 নম্বরটি, হোয়াইল প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো এখানে আছে হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব দেওয়া আছে। হোয়াইলের পরে ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল প্লেইং। এখানে অ্যান্সার হবে প্লেইং। 90 নম্বরটি দেখো, হোয়াইল দে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে সাবজেক্ট আছে দে। যদি হোয়াইলের পরে সাবজেক্ট দে থাকে তখন তোমাদের অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম হয় তখন বসাতে হবে ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে ওয়্যার। তো দেখো দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়্যার। এরপরে দেখো প্লের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। এই ব্যতিক্রমটি হলো হোয়াইলের পরে ডাইরেক্ট কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবার চলে যাব রুল নাম্বার 10-এ। 10 নম্বর রুলটি দেখো, রাইট ফ্রম আর ভার্ব ডাব্লিউএস কোশ্চেন। তোমরা যারা যারা আমার ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস দেখেছো তাদের জন্য এই আইটেমটি অনেক সহজ হবে। তো দেখো ডাব্লিউএস কোশ্চেনের মেইন রুলটি হলো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো আমি এখানে দিয়েছি হোয়াই ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তো প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে। তো দেখো যেহেতু এখানে ডাব্লিউএস আছে হোয়াই, সুতরাং আমি প্রথমে হোয়াই বসিয়েছি। ডাব্লিউএস এর গঠন অনুযায়ী এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এখানে আছে ইয়েস্টারডে। আর ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে ইউ, তো ইউ বসিয়েছি। দেখো এখানে আছে নট, আর নট থাকলে নটকে অবশ্যই সর্বদা সাবজেক্টের পরে বসাতে হবে। তো দেখো আমি নটকে সাবজেক্টের পরে বসিয়ে দিয়েছি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো
তো দেখো এখানে যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে যে মূল ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো অ্যাটেন্ড এর প্রেজেন্ট ফর্ম অ্যাটেন্ড। এরপরে বাকি অংশ দ্য মিটিং ইয়েস্টারডে। এখানে आंसर হবে হোয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। এটি ডব্লিউএস কোশ্চেন যারা যারা পারো তাদের জন্য এটি অনেক সহজ একটি বিষয়। এবার চলে যাব পরেরটিতে। পরেরটি দেখো হোয়াট ইউ ডু নাও। তো দেখো এই বাক্যের মধ্যে নাও আছে, কোন বাক্যের মধ্যে নাও থাকলে সাহায্যকারী ভাব হিসাবে কিন্তু am is are এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, এখানে ডব্লিউএস কোশ্চেন হিসেবে দেওয়া আছে হোয়াট। যেহেতু নাও আছে, নাও থাকলে সাহায্যকারী ভাব হিসাবে am, is এবং are এই তিনটির মধ্যে মূল সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে কি ইউ। যেহেতু ইউ আছে আর ইউ এর সাথে সর্বদা আর বসে, সুতরাং এখানে আমি আর বসিয়েছি। এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসিয়েছি। এরপরে মূল ভাব, নাও থাকলে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ডুইং। এরপরে নাও বসাতে হবে। এখানে आंसर হবে হোয়াট আর ইউ ডুইং নাও। পরেরটি দেখো হোয়াই ইউ নট কাম হোম ইয়েস্টারডে। কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে আমি তোমাদেরকে একটু আগেই বলেছি সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসাতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, হোয়াই বসালাম, এরপরে সাহায্যকারী ভাব ডিড বসালাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসালাম। যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে সাবজেক্টের পরে বসিয়েছি। এরপরে মূল ভাব বসাতে হবে কাম। যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম এর প্রেজেন্ট ফর্ম কাম। এরপরে বাকি অংশ হোম ইয়েস্টারডে বসিয়ে দিলাম। এখানে आंसर হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে। এবার চলে যাবো পরেরটিতে। পরেরটি দেখো হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট। কোন বাক্যের মধ্যে যদি অ্যাট দিস মোমেন্ট থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে am, is, are। তো দেখো আমি কিন্তু তোমাদের অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, নাও এগুলো থাকলে কি বসাতে হয় রাইট ফর্ম অফ ভার্বের আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, এখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট। এরপরে তোমাদেরকে am, is, are এর মধ্যে একটি বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। তো দেখো এখানে আছে ইউ আর ইউ এর সাথে আর বসাতে হয়, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসিয়েছি। অ্যাট দিস মোমেন্ট থাকলে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয়, রিড এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং। পরের অংশটুকু ঠিক থাকবে অ্যাট দিস মোমেন্ট। এখানে आंसर হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। এরপরে দেখো হোয়াই শাহনাজ ব্র্যাকেটে লুক সো বিউটিফুল। তো দেখো প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসাতে হবে। এখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই আছে, হোয়াই বসিয়েছি। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে এখানে ডু অথবা ডাজ বসাতে হবে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ডাজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো আমি সাবজেক্টটি বসিয়ে দিয়েছি। এরপরে মূল ভাব বসাতে হবে। যেহেতু ডাজ বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে লুকের প্রেজেন্ট ফর্ম লুক। এরপরে বাকি অংশ সো বিউটিফুল, সো বিউটিফুল বসিয়ে দিয়েছি। এখানে आंसर হবে হোয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল। পরেরটি দেখো হোয়াই ইউ ব্র্যাকেটে নট কাম ইয়েস্টারডে। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসবে। এখানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন আছে হোয়াই, হোয়াই বসিয়েছি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। ইয়েস্টারডে থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডিড বসাতে হবে, ডিড বসিয়েছি। এরপরে এখানে যেহেতু নট আছে আর নটকে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, তো ইউ এর পরে নট বসাবো, নট বসিয়েছি। এরপরে মূল ভাব বসাতে হবে। যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে কাম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ ইয়েস্টারডে। এখানে आंसर হবে হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস্টারডে। অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 0 to Hero অনার্স নন ক্রেডিট শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র ৭৭টি। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন,
100% গ্যারান্টি। তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, যারা দীর্ঘদিন লেখাপড়া করোনি, তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই সিলেবাস শেষ। তো দেখো তোমাদের গ্রামার 40 মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে। WS কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি, টেকনিক দেওয়া আছে 9টি। রাইট ফর্ম আর ভার্ব তোমাদেরকে পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 60টি। আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে 15টি, টেকনিক বা রুলস দেওয়া আছে 4টি। এরপরে দেখো কারেকশন। কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে 20টি কারেকশন। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে, 4টি রুলস এখানে দিয়ে দেওয়া আছে। পাংচুয়েশনে তোমাদেরকে 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে, এখানে 5টি টেকনিক বা রুলস দেওয়া আছে। রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে 40টি, এখানে 5টি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে। এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে। তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে। কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও, তোমরা ইনশাআল্লাহ 40 মার্কের মধ্যে 40 মার্কেই লিখে আসতে পারবা। তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট, রাইটিং এ তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে। পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 1টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলাগুলো, অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা, এগুলোকে বলা হয় অটো ফর্মুলা। এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20। প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা 77 হলেও তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে এই সাজেশনটির PDF কপিও ক্রয় করতে পারো। তো দেখো PDF কপি এতদিন থেকে 350 টাকায় বিক্রি করছিলাম, আজকে থেকে অফার মূল্যে এই সাজেশনটির PDF কপি বিক্রি করব মাত্র 200 টাকায়। আর তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা যারা PDF ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা PDF। আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো, এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংক একদম ফ্রিতে দিয়ে দিব। যারা যারা এই সাজেশনটির PDF এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে। তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তো দেখো জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো দেখো তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্টটুকু একটু পড়ে নিতে পারো। প্রথমে রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে কি কি থাকবে জিরো টু হিরো, এটি তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো গ্রামার 45 মার্ক, গ্রামার 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও। যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাআল্লাহ 100% কমন পাবা। এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের 35 মার্ক। তো দেখো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা।
তো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিং এর তোমরা ফর্মুলা পাবা, অর্থাৎ অটো ফরম্যাট পেয়ে যাবা। তো এভাবে প্রথমে অটো ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটি জিরো টু হিরো সাজেশনের পেজ। এরপরে দেখো তোমরা কি পাবা, যে রাইটিং আইটেম গুলো আছে সেই রাইটিং আইটেমের টপ 5 টপ 3 যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন গুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে। এবার আলোচনা করব গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা। তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে, যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে। এরপরে টপ 100, তো দেখো এখানে কিন্তু টপ 100 দেওয়া আছে WS কোশ্চেন, দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যান্সার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা। এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক। তো তোমরা দেখো একদম সহজভাবে, যেগুলো আমি শর্টকাট করে বলছি, দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে যেগুলো থেকে তুমি 2 থেকে 3 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারে নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে। দেখো তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475 এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা।